নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। এটি একটি আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের অনুষ্ঠান। আয়ুর্বেদ এই যে শব্দটি, এটি কিন্তু দুটি সংস্কৃত শব্দের মেলবন্ধনে তৈরি। আয়ুষ অর্থাৎ জীবন, আর বেদ অর্থাৎ বিজ্ঞান, জীবনের বিজ্ঞান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, Director of Ayurishi Nature Care and Cure, India's leading chain of Ayur and Unani clinics. গত পর্বে ডাক্তারবাবু আলোচনা করছিলেন হার্টের নানান সমস্যা নিয়ে এবং কিভাবে আয়ুর্বেদ পদ্ধতিতে সেগুলো দূর করা সম্ভব হয়। এবং যেহেতু সময় মাত্র 25 মিনিট থাকে এবং সেই সঙ্গে তো আপনাদের ফোন কল থাকে, তাই সময়ের অভাবে এই আলোচনাটা সম্পূর্ণ করা হয়ে ওঠেনি। আজকে ডাক্তারবাবু গত পর্বের আলোচনারই সূত্র ধরে বাকি আলোচনাটা সম্পূর্ণ করার চেষ্টা করবেন, দেখা যাক সম্পূর্ণ করা যায় কিনা। আর যেহেতু গত পর্বেও হার্ট নিয়ে নানান রকম আলাপ আলোচনা করা হয়েছে, এই পর্বেও এই হার্ট নিয়ে আলোচনা করা হবে। এবং হার্ট মানব দেহের সব থেকে গুরুত্বপূর্ণ এই অর্গানটি, কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর কিন্তু কোনো বিশ্রাম নেই। একমাত্র বিশ্রাম হচ্ছে যখন একটা মানুষ মৃত অবস্থায় চলে যায়, একমাত্র তখনই হার্টটা বিশ্রাম পায়। হ্যাঁ, এবং এই হার্ট থেকে কিন্তু নানান রকম রোগ ভোগের সৃষ্টি হয় যদি হার্টের কার্যকারিতাটা ঠিক না থাকে। কাজেই আসুন আজকে এই হার্ট সংক্রান্ত বাকি আলোচনা ডাক্তারবাবু আপনাদের সঙ্গে করবেন, বোঝাবেন এবং আপনারাও শুনুন মন দিয়ে। এবং সবসময় আমি এটা বলে থাকি যে এই অনুষ্ঠানটা কিন্তু একটা শিক্ষামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি এবং সচেতন তো অবশ্যই হই। আর সময় নষ্ট না করে আপনারা চলে আসুন দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 033400814337। আসুন আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। গত পর্বে ডাক্তারবাবু হার্টের নানান সমস্যা নিয়ে আপনি আলোচনা করছিলেন, কিন্তু হার্ট সব থেকে গুরুত্বপূর্ণ অর্গান আমাদের মানব দেহে। এবং এই হার্টের স্ট্রাকচারটা যদি আপনি একটু আমাদের হালকাভাবে বুঝিয়ে দেন, যে কটা আর্টারি নিয়ে, কটা চেম্বার নিয়ে এই হার্ট হয়, সেই চেম্বার গুলো কখন কিভাবে কাজ করে, বা সেই একটা চেম্বার যদি ঠিক মতন কাজ না করতে পারে তাহলে বাকি চেম্বার গুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটা নিয়ে যদি একটু বলেন। এর আগেও আমি যেটা প্রোগ্রামটা করেছিলাম ওখানে আমি কিছু বলেওছিলাম, আজকে আবার ওটা একটু ছোটভাবে বিস্তারভাবে বলে দিচ্ছি। ছোট করে একটু কথা বলবো। আমাদের হার্ট যেটা হয় সেটা আমি বলেছিলাম 4টে চেম্বার আছে, আর এই 4টে চেম্বারেই কিন্তু 4টে ভালভ আছে। এখান দিয়ে যদি একটা ভালভও ঠিক মতন কাজ না করে, এটা মানে হয় না যে একটা চেম্বার খারাপ হওয়ার পর 3টে চেম্বারের উপরে আমরা চালিয়ে দেবো, না। তার জন্য আমাদের পেসমেকার ওখানে বসিয়ে দিতে হয়। কেন কি, যখনই হার্ট ব্লক হয়ে যায় তাহলে দেখবেন ওখান থেকে পাম্প হওয়াটা বন্ধ হয়ে যায়। যখনই হার্ট পাম্প হবে না তাহলে ওটা ডিঅক্সিজেনেটেড ব্লাড অক্সিজেনেটেড হয়ে আমাদের বডি অর্গান কাছে যাবে না। তো এটা আমি বলেছিলাম আগে সপ্তাহের মধ্যে, আগে 2 দিন আগে আমি যেটা প্রোগ্রাম করেছিলাম ওখানে বলেছিলাম। আর সবাই দর্শককে বলেছিলাম যে আপনি বৃহস্পতিবার দিন আবার লাইভে থাকবেন, সেই দিন আমি আবার বলবো। তো এখন যেটা বলবো, ওই দিন আমার কথাটা এখান পর্যন্ত শেষ হয়ে গেছিল। এখান থেকে আমি স্টার্ট করছি। যেই হার্টে যেই সিরাপগুলো যেখানে ব্লাড পাস হচ্ছে, ওখানে কি হয়ে যাচ্ছে, ওই সিরাপগুলো ধীরে ধীরে ব্লকেজ আসতে চাইছে। এইবার ব্লকেজ আসলে আপনারা কিন্তু মডার্ন ট্রিটমেন্টে গেলে ওখানে আপনাদের দিয়ে দিচ্ছে রক্ত তরল হবার ওষুধ। রক্ত তরল হবার ওষুধ দিতে দিতে তারপরে রক্ত তরল হওয়ার পরও যদি ব্লকেজটা এতটাই বেড়ে যায়, তারপরে ওরা কি করে একটা পেস মেকার, মানে ওখান দিয়ে একটা এরকম মেশিন লাগিয়ে দেয়, ওই ব্লকেজটা যেন দিয়ে রক্তটা ঠিক মতন পাস হয়। ওটা কিন্তু একবারে যদি কাজ করা বন্ধ হয়ে যায়, তারপরে আমরা কি করি, বাইপাস সার্জারি। বাইপাস মানে কি হলো, একটা রাস্তা আছে, এই রাস্তাটা যখন ব্লক হয়ে যায় তাহলে কি হয়, যখন দেখছেন রাস্তা আর চড়া করা যাবে না, তাহলে একটা সরকার আমাদের দিতে বাইপাস একটা রাস্তা তৈরি করে দেয়, যে এই ডেস্টিনেশন থেকে এই ডেস্টিনেশন যাওয়ার জন্য এই একটা ছোট রাস্তা ছিল, এখন কিন্তু আমরা একটা বাইপাস রাস্তা তৈরি করে দিয়েছি। তো এই জন্য এটা যেটা বলা হয় বাইপাস সার্জারি।
তো এই হার্ট থেকে যে এই চেম্বার থেকে এই চেম্বার পর্যন্ত যেটা ডিঅক্সিজেনেটেড অক্সিজেনেট ব্লাড যায়, তার জন্য আলাদা করে একটা পাইপ বসানো হয়, সেটা বলা হয় বাইপাস সার্জারি। কিন্তু এই সব জিনিস আপনি ভুলে যান। এইবার আপনাকে আমি বলছি, যদি আপনার হার্ট ব্লকেজ আসে, সেখানে যদি কিছু মেডিসিন দেওয়া হয় আর সেই ব্লকেজটা যদি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের না পেসমেকার নিতে হচ্ছে, না আপনাকে বাইপাস সার্জারি করতে হচ্ছে। তো এটাই হচ্ছে আয়ুর্বেদ। আয়ুর্বেদে করলে আপনার পাম্পটাকে বাড়ায়। আপনার দেখবেন যখন মানে প্রেশার চলে আসে, যাদের মানে আমি বলেওছিলাম আগেবারও, আবার বলছি, পাম্প ঠিক মতন না করার জন্য দেখবেন মানুষের সবসময় প্রেশার না, সকালে প্রেশার ঠিক থাকে কিন্তু দুপুরের সময় চলে আসে, রাত্রে বেড়ে যায়। তো এই যে সিস্টেমটা, এটা পাম্প যদি ঠিক মতন না হয়, তার জন্য এই ধরনের সমস্যাগুলো হয়। আর এই ধরনের সমস্যাগুলো যেটা আয়ুর্বেদে আয়ুর্বেদ এলে এটা টোটালি নিরাময়। এটা না যে সারা জীবন ওষুধ খেতে হবে বা সারা জীবন আপনাকে কোনো ওটি মধ্যেই থাকতে হবে। যেরকম আমাকে অনেকজন প্রশ্ন করে যে দাদু হার্টে প্রবলেম চলে আসার পর আমি তো কাজ ফাজ সব ছেড়ে দিয়েছি, কারণ আমি ভারী কাজ আর একদমই করতে পারি না, ডাক্তার বারণ করে দিয়েছে, আমার দুধ খেতে পারি না। অনেক এরকম মানে জিনিসটা আমরা চেম্বারের মধ্যে শুনি। কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি, আপনার হার্টের সমস্যা থাকলে আপনি সব ভারী কাজও করতে পারবেন এবং আপনি সব রকম খাবারও খেতে পারবেন, কিন্তু একটা নিয়ম আছে, একটা টাইম আছে, সেই অনুযায়ী আপনি যদি সবকিছু করেন। আর ট্রিটমেন্ট করতে হবে, শুধু ওটা করলে তো হবে না, ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট মানে কি, যে সারা জীবন ওষুধ খাওয়া না, আপনার এই ব্লকেজটা কিভাবে আপনার রক্ত ঠিক মতন পাস হয়, এই ট্রিটমেন্টটা করতে হবে। তো এই ট্রিটমেন্ট যদি ঠিক মতন নেওয়া হয়, অবশ্যই আপনি ভারী কাজও করতে পারেন, অবশ্যই আপনি দুধ জাতীয় মানে অ্যানিমাল ফুড গুলো আপনি খেতে পারবেন। ডাক্তারবাবু, এই যে একটু আগে আপনি বললেন যে সকালে এক ধরনের প্রেশার, রাত্রে এক ধরনের প্রেশার চলে আসে, এবং এই যে প্রেশারের যে ফ্ল্যাকচুয়েশনটা হচ্ছে এবং এইটার সাথে হার্টের যে সমস্যা থাকে, সেইটা কিভাবে আমরা বুঝবো যে আমাদের হার্টেই সমস্যাটা রয়েছে, যার জন্য আমাদের এই প্রেশারের একটা ফ্ল্যাকচুয়েশন হচ্ছে? দেখবেন এখন যেসব বাজারে ডিজিটাল প্রেশার মেশিন যদি আপনি কিনেন, তাহলে কিন্তু দেখবেন ওখানে প্রেশারের সাথে সাথে পালস রেটও দিয়ে দেয়। পালস রেট সাথে যদি আপনি বলেন প্রেশারটা কি কানেক্টেড রয়েছে, অবশ্যই কানেক্টেড রয়েছে। কেন কি, যদি আমাদের প্রেশারের মধ্যে দেখুন দু রকম প্রেশার হয়, একটা হয় ডিস্টোলিক, একটা হয় সিস্টোলিক। অনেকজনে দেখবেন ডিস্টোলিক ঠিক মতনই থাকে কিন্তু সিস্টোলিক আপনার ঠিক মতন কাজ করে না, মানে এয়ারটা ঠিক মতনই আসছে কিন্তু এয়ারটা পাস হচ্ছে না ঠিক মতন। যখন এইরকম হয় তাহলে কিন্তু আপনার প্রেশারটা সবসময় ফ্লাকচুয়েট করবে, আর এটাই হতে হতে কিন্তু ব্লকেজটা তৈরি হয়। এখান দিয়ে আমার পালস রেটটাও কমে যায়, বা অনেক ক্ষেত্রে দেখবেন পালস রেট বেড়ে যায়। তো এই ধরনের সমস্যা দিতে মানে দেখুন, প্রেশার হলেই হার্টে প্রবলেম আসবে বা হার্টে হলেই প্রেশারে প্রবলেম আসবে সেটা বলবো না, কিন্তু হ্যাঁ দুটোই কিন্তু কানেক্টেড রয়েছে। আজ না কাল, কাল না পরশু এটা হবে। দেখবেন আজকে যত মানুষ হার্ট অ্যাটাক হয়েছে বা হার্টে কোনো স্ট্রোক হয়েছে, তাদের যদি প্রিভিয়াস হিস্ট্রি আমি দেখি, ওর ওই সময় প্রেশারটা ফ্লাকচুয়েট করেছিল। হয়তো প্রেশার একবারে লো হয়ে গেছিল বা প্রেশার একবারে উঠে গেছিল, তার জন্য ও স্ট্রোক হলো বা তার জন্য ও হার্ট ফেলিয়ার হলো। তো হার্টে থেকে প্রেশারটা টোটালি কানেক্টেড রয়েছে, কিন্তু ডাইরেক্টলি না, একটু ইনডাইরেক্টলি রয়েছে। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসছি, একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত, কে রয়েছেন? আচ্ছা, কোথা থেকে বলছেন? আচ্ছা, আপনার নিজের সম্পর্কে জানবেন? বয়স কত? কি সমস্যা? স্নান করতে গেলে যখন মাথা মোছা হয় চুল উঠে আসে অনেকটা, তাই তো? আচ্ছা আচ্ছা, শুনতে থাকো। এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট আপনি স্টার্ট করেছেন? আচ্ছা, আমি দু তিনটে প্রশ্ন করব, তার একটু উত্তরটা আমাকে ভালো করে দেবেন। আপনার কোনো পেটে সমস্যা রয়েছে? আপনার কোনো থাইরয়েডের সমস্যা ছিল বা আপনার বাড়িতে কারো থাইরয়েডের প্রবলেম রয়েছে? থাইরয়েডের কোনো সমস্যা আছে আপনার বা আপনার বাড়িতে কারো? বোঝা যায়নি। আচ্ছা ঠিক আছে, আর একটা জিনিস জিজ্ঞেস করছি, কোনো ঠান্ডা লাগা ধাত আছে? সর্দি, ঠান্ডা, অ্যালার্জি, কাশি? আচ্ছা,
দেখুন এই তিনটে জিনিস আমি কেন জিজ্ঞেস করলাম, আমি একবারও জিজ্ঞেস করিনি যে আপনার চুলটা কেমন কি করে ঝরলো, কিন্তু এটা দেখো এটা হলো এক্সটার্নাল। আমি চুল আপনি প্রবলেম বললেন, আমি একটা তেল শ্যাম্পু বলে দিলাম, কিন্তু সেটা যতদিন লাগাবেন ততদিনই ভালো থাকবে। এটা পুরোপুরি ভালো হবে না। পুরোপুরি ভালো হয় কি করে, আপনার চুলের সমস্যা হয় হারমোনাল ডিসব্যালেন্সের জন্য। আর হারমোনাল ডিসব্যালেন্স হয় তিনটে কারণে। যদি আপনার লিভার ফাংশন ঠিক মতন কাজ না করে, অত্যধিক পায়খানা পরিষ্কার হয় না, গ্যাস, অম্বল, বমিটিং টেন্ডেন্সি এই ধরনের সমস্যা থাকলে হয়। সেকেন্ড প্রবলেম হচ্ছে যদি হারমোনাল আপনার থাইরয়েডের কোনো সমস্যা হয়। থার্ড প্রবলেম হচ্ছে যাদের আইজি লেভেলটা মানে অ্যালার্জি লেভেলটা, রক্ত অ্যালার্জি মানে চুলকুনি অ্যালার্জি না, কিন্তু ঠান্ডা লাগা ধাত যেটা বলা হয়, ঠিক আছে, এই ধরনের সমস্যা থাকলে আমাদের স্ক্যাল্প কমজোর হতে থাকে। স্ক্যাল্প মানে আমাদের যেটা রুট আছে, এই রুটটাই কমজোর হয়ে গেলে কি হবে, ডাইরেক্ট চুল ওখান থেকে আপনার উঠে যাবে। আপনি তেল লাগাচ্ছেন, শ্যাম্পু লাগাচ্ছেন, যতদিন লাগাচ্ছেন ততদিন জন্য হয়তো একটু কন্ট্রোল হচ্ছে, যেই দিন লাগানো বন্ধ হচ্ছে আরো ডবল আপনার চুল উঠছে। তো আমি আপনাকে সাজেশন দেব, এক্সটার্নাল কোনো কিছু না লাগিয়ে একটু ইন্টারনাল মেডিসিন খেয়ে দেখুন। মাত্র 14 দিনের ভিতরে আপনি রেজাল্ট পাবেন যে আমার চুল উঠা আগে থেকে কমে গেছে এবং আমি যে কোনো হয়তো তেল শ্যাম্পু দিতে পারছি মাথায়, আমার কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ বলুন। একদম যেখানে রুট থাকে, আপনাকে বলে দিই, অনেকজন আপনাকে বলবে যে চুল কম আসছে, চুলটা তুমি পুরো রেঁড়া হয়ে যাও। এটা কোনোদিন করবেন না, কেন রুট থাকে যদি কমজোর, একবারে যদি ওটা প্লেন হয়ে যায় ওটার চান্সেস অনেকটাই কমে যাবে। আমি বলবো যদি প্লেন হয়ে গেছে মানে আপনার মাথাটা পুরো টাক মতন প্লেন হয়ে গেছে, ওখানে আসার চান্সটা শুধু 1% থাকবে। কিন্তু যদি রুট আছে আর চুল নেই, হয়তো একদমই হালকা রুট রয়েছে, ওখানে কিন্তু চুল আসার 99% চান্স আছে, চলে আসবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন। দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার, হেল্পলাইন নাম্বার 9903595252 এবং 9903795252। যেহেতু এটি একটি রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট এবং সেক্ষেত্রে আপনারা রিপোর্ট নিয়ে আলাপ আলোচনা বা যে কোনো রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন। সেক্ষেত্রে নাম্বার হচ্ছে 9831368397। কলকাতাতে ডাক্তারবাবুর চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুরে। হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া আউট স্টেশন চেম্বার। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, হলদিয়া, মেছেদা, খড়গপুর, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, গৌহাটি, আগরতলাতে। এছাড়াও দিল্লিতে আপনারা ডাক্তারবাবুকে মার্চ মাসে পেয়ে যাচ্ছেন। দিল্লিতে যাচ্ছেন ডাক্তারবাবু চেম্বার করার জন্য মার্চ মাসে। এছাড়াও আরেকটি খবর যেটা আমরা আগের দিনও বলেছিলাম যে আপনারা এখানে লেডি ডক্টর পেয়ে যাচ্ছেন, ডক্টর প্রজ্ঞা সিংকে, আয়ুর্বেদ চিকিৎসা, আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরে। এবং আরো একটি কথা বলি, ডাক্তারবাবু কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে মেডিকেল ক্যাম্প করে থাকেন। আপনারা সেই সম্পর্কে যদি বিশদে জানতে চান সেক্ষেত্রেও ফোন করে নিন 9903595252 এবং 9903795252 এই দুটি নম্বরে। এছাড়াও আমাদের গ্লোব টিভি চ্যানেলে তো প্রত্যেক দিন সন্ধ্যে 6:25 থেকে ডাক্তারবাবুকে আপনারা পেয়েই যান। হ্যাঁ, প্রেশার এবং হার্ট অ্যাটাক, এটা আপনি ডাক্তারবাবু বললেন যখন প্রেশারের ফ্লাকচুয়েশন হয় তখন একটা হার্ট অ্যাটাকের বিশাল চান্স থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 3-4 দিন হয়ে গেল কারোর প্রেশারটা নামছে না, হাই হয়ে রয়েছে। সেক্ষেত্রে অনেকের সেটা সেরিব্রাল অ্যাটাক হয়ে যায় এবং হার্ট অ্যাটাকও হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কি করণীয়? সেখান থেকে এখন আরো একটা জিনিস হয়, ওটা আপনি বলেননি, ওটা হলো প্যারালাইজ অ্যাটাক। হ্যাঁ, প্যারালাইসিস, একদম প্যারালাইজ অ্যাটাকও এটা হয়ে যায়। তো দেখুন সব থেকে আগে যেটা আপনাকে প্রেশার কিভাবে আপনি কন্ট্রোল করতে পারেন, সর্বপ্রথম আপনাকে এটা করতে হবে। আর শুধু কন্ট্রোলের জন্য আপনি যেটা ভাবছেন আমি কিছু যে মডার্ন ট্রিটমেন্টের মধ্যে প্রেশার কন্ট্রোলের জন্য মেডিসিন খাচ্ছেন, এর একটা দুষ্প্রভাবও হয়। মানে কি হয়, আপনার অনেকবার প্রেশারটা লো করে দেয়, মানে যতটা কমানো দরকার তার থেকেও লো করে দেয়। তো আপনাকে এইভাবে চলতে হবে যেটা প্রেশারটা কন্ট্রোল থাকে। আমার যদি লো হয়ে থাকে তাকে নর্মাল রেঞ্জে নিয়ে আসবে, যদি হাই হয়ে আছে ওখান দিয়েও নর্মাল রেঞ্জে নিয়ে আসতে হবে। তো যেটা তো আমাদের আয়ুর্বেদের ওষুধ খেলে আমরা কোনোদিনই বলি না যে আমাদের ওষুধ খেলে কোনোদিন প্রেশার মানে হাই প্রেশারের ওষুধ খেলেও তাদের আবার লো প্রেশার হয়ে যাবে। আয়ুর্বেদিক এটা কোনোদিনই সম্ভব না। আয়ুর্বেদের মধ্যে কেন কিছু কিছু এইরকম জড়িবুটি আছে, যেরকম আপনাকে আমি একটা উদাহরণ দিই, যাদের সুগার নেই তাদের আপনি নিম পাতা বা চিরইতা খাওয়ান, তাদের কি সুগার ফল্ট হয়ে যায়?
হয় না। হয়তো এত তেতো জিনিস, কিন্তু সুগার ফল্ট হয় না। কেন? ওখানে কোনো অ্যাস্ট্রয়েড জাতীয়, কোনো কেমিক্যাল জাতীয় জিনিস না। তো এই জন্যই আমাদের যেটা প্রেসারের ওষুধ, তার মধ্যে কোনো কেমিক্যাল জাতীয় জিনিস না। আপনাকে আমি ফর্মুলা বলতে পারি, আমাদের আয়ুর্বেদের মধ্যে যেসব ওষুধগুলো তৈরি হয়, সেটা দেখবেন ম্যাক্সিমাম তৃতীয় জিনিস আছে, বলে দিচ্ছি। ওখানে আপনার থাকবে সর্পগন্ধা, ওখানে আপনার থাকবে জটামানসি। এই দুটো মেন আপনার হচ্ছে মানে বেস। তার সাথে হয়তো শঙ্খপুষ্পী দেওয়া থাকলো, আরো কিছু দেওয়া থাকলো, অর্জুন দেওয়া থাকলো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মেন যেটা থাকে সর্পগন্ধা আর জটামানসি। এই যে দুটো জিনিস আছে, এটা কোনোদিন প্রেশারটাকে লো করে নেয়, এটা কি করে প্রেশারটাকে একটা কন্ট্রোলে নিয়ে আসে, নর্মালি নিয়ে আসে। আর যদি হার্ট ঠিক মতন পাম্প করতে আবার স্টার্ট করে দেয়, যেমন আপনাদের বলে অর্জুন ছাল যেটা আছে, ওটা হচ্ছে আমাদের হার্টটাকে প্রোটেক্ট রাখার জন্য। দেখবেন অর্জুন ছাল থেকে আপনারা লিটল চা তৈরি করে অনেকজন খায় এখন। হার্বাল টি এর মধ্যে কিছুটা অর্জুন ছাল দেওয়া থাকে। তো যেটা আপনি এইসব জিনিস যদি ন্যাচারালি হাওয়া হয়, তাহলে কিন্তু আপনার হার্ট ভালো থাকবে। আর হার্ট ভালো থাকলে আপনার প্রেশারটাও ঠিক হবে। কেন? পাম্পিং। দেখুন, প্রেশার আর বললাম না, হার্টে ডাইরেক্টলি কোনো প্রবলেম নেই, কিন্তু ইনডাইরেক্টলি অনেকটাই সম্পর্ক রয়েছে। তো যদি আপনি দেখুন আপনার হার্ট পাম্প ঠিক মতন করলো, আপনার প্রেশারটা ফ্লাকচুয়েট করলো না। প্রেশার যদি ফ্লাকচুয়েট করলো না, আপনার কোন রকম সেরেব্রাল অ্যাটাক হলো না। এবার আপনার প্রশ্ন, সেরেব্রাল অ্যাটাক হলোই কেন? এই যে প্রেশারটা বাড়লো, এর জন্য সেরেব্রাল অ্যাটাক হলো কেন? দেখুন, প্রেশার আপনার হার্ট কি করছে, আপনার ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে পাম্পিং করে অক্সিজেনেটেড ব্লাড করে আমাদের টোটাল অর্গানকে দিচ্ছে। এইবার ধরুন ওই মানে টোটাল অর্গানকে তো ব্লাড দিচ্ছে, আমার হাতে হয়তো ওই অর্গানে ব্লাড আসছে না, তাহলে আমার হাতটা প্যারালাইজ হয়ে গেল, আমার মাথায় স্ট্রোক হয়ে গেল, মাথার মধ্যে ব্লাড গেল না। আমার যদি হার্টের মধ্যে ঠিক মতন পাম্প না করে, তাহলে আমার হার্ট অ্যাটাক চলে এসছে। তো মেন হচ্ছে আমাদের হার্টে কি কাজ, টোটালি রক্তটাকে একবারে পাম্পিং করে তারপরে বাল করা, মানে আপনার একবার ইন হয় একবার আউট হয়। তো ইন তো হয়ে যাচ্ছে, এই যে আউট যদি ঠিক মতন না হয়, তাহলে কিন্তু ওইসব অর্গান ক্ষেত্রে আমাদের শরীরে ক্ষতি হয়। হ্যাঁ ডাক্তারবাবু, আমার আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি হাওড়া থেকে বলছিলাম। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? নিজের সঙ্গে। বয়স কত? বয়স 27। 27। কি সমস্যা? মানে কিছুদিন ধরে মানে কানের ভিতরে মানে আওয়াজ হচ্ছে, সমস্যা করে আওয়াজ। আচ্ছা, ডাক্তারবাবুর অনুষ্ঠান নিয়মিত দেখো? যখন সময় পাই দেখি। কিরকম লাগে? দেখা হয়, ভালোই লাগে। বেশ, তুমি শুনতে থাকো। 27 বছর বয়স, কানের মধ্যে শোঁ শোঁ শব্দ হয়। আপনার কোনো গলা ব্যথা বা গলা কোনো ফুলে যায় শীতকাল হলে? মানে বলতে পারলাম না, আরো বলুন। গলা কোনো ব্যথা হয়? গলাতে ব্যথা হয় আপনার? হ্যাঁ, গলা ব্যথা। গলা ব্যথা হয়। আর মানে ঠান্ডা হলে মানে আপনার ভয়েস গুলো বসে যায়, কথাগুলো বসে যায়? হ্যাঁ, হালকা একটু বলুন। তাহলে আপনার তো দেখুন এটা ঠান্ডা লাগা ধাত আছে আপনার। আপনার একটা টনসিলাইটিস আছে আর ঠান্ডা লাগা ধাত আছে, তার জন্য দেখবেন আপনার কানে প্রবলেম আসছে। আপনি কানে যতই এনটি ডাক্তার দেখিয়ে নিন, কিন্তু আপনি একটা রিপোর্ট করুন, সেটার নাম হচ্ছে ব্লাডে আইজিই। আইজিই এটা আপনার শরীরে বাড়া আছে। এটা যাদের বাড়া থাকবে তাদের কিন্তু এই সমস্যাগুলো হয়। আরো একটা টেস্ট বলে দিচ্ছি, ইএসআর। এই দুটোই আপনার প্রবলেম দেখাবে। কেন? আপনার টনসিলাইটিসও রয়েছে আর আপনার ঠান্ডা লাগা ধাতও রয়েছে। এখান দিয়ে দেখবেন আপনার সময় সময় কানে প্রবলেম হয়, কিন্তু যদি আপনি কোনো ট্রিটমেন্ট নাও করেন, দেখবেন আপনি 20 দিন 25 দিন 1 মাস পরে আবার ভালো হয়ে যায়। এটা কি হয় আপনার সাথে? হ্যাঁ, তাই তো। হ্যাঁ। তো হ্যাঁ, এটা নিজে থেকেই ঠিক হয়ে যায়। কিন্তু এটা মানে মানে এটা চেপে রাখতে নেই। এটা ইএসআর আর আইজিটা বাড়লে হয়। কানে কোনো খোঁচা দেবেন না, কানে কোনো আপনার কোনো অয়েল বলুন বা কোনো রকম ড্রপ দেওয়ার দরকার নেই। আপনি একটা কাজ করুন, কাল থেকে সরষে তেল নেবেন, সরষে তেলে একটু জায়ফল দেবেন, জায়ফল দিয়ে তেলটাকে ভালো করে ফুটিয়ে নেবেন। ওই তেলটা ভালো করে নাভিতে ভরবেন, আর গলায় একটু ম্যাসেজ করার পর একটু কাপড় নিয়ে চাটুতে গরম করে শুধু গলায় সেট করবে। দেখবে আপনার 3 দিনে পরে আপনার কানের সমস্যা ভালো হয়ে গেছে। হয়তো কানের জন্য আমি কিছুই বললাম না। হ্যালো। হ্যাঁ, বলছিলাম যে এই যে দুটো টেস্ট বললেন, এটা কি আপনার চেম্বারে হবে?
আপনি কোথায়, হাওড়া কোথায় থাকেন? হাওড়াতে কোথাও। হাওড়া কোথায়? হ্যালো, প্রপার হাওড়াতে। প্রপার হাওড়াতে। তো আমাদের দেখো চেম্বার আছে, হাওড়া উত্তরপাড়ায় আমার চেম্বার আছে, হাওড়া বাওয়ানগাছি টিকিয়াপাড়াতেও আমার চেম্বার রয়েছে। তো যদি আপনি মানে আমার একটা প্রেসক্রিপশনে লিখে দিতে হবে, লিখে দেওয়ার পর আপনি যে কোনো ল্যাবে দিয়ে ওটা করিয়ে নিতে পারেন। আচ্ছা। কেমন? বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু, একটা হার্ট সংক্রান্ত যেহেতু আলোচনা হচ্ছে, অনেক সময় শোনা যায় যে অনেক বাচ্চা জন্মায় হার্টে ফুটো নিয়ে। একদম। হ্যাঁ, সেইটা কি ব্যাপারটা যদি একটু বলেন। দেখুন, আজকে আমি বলেছি হার্টে আপনার যেটা শেপ, হয়তো আমরা যেটা মানে এখন ফিল করি হার্টে ওই শেপটা না। যদি আপনি সায়েন্স পড়েছেন দেখবেন হার্টের শেপ এইরকমই, দেখতে ভালো নেই ওটা। যেটা আমরা ড্রয়িং করি হার্টে, ওই ড্রয়িংটা আর হার্টে যেটা শেপ সেটা দুটোই আলাদা। এইবার এটা একটা জন্মরোগ, যেটা আমাদের চেম্বার রয়েছে, ওই চেম্বারের মাঝখানে একটা ফুটো থাকে। এই ফুটো হবার পরে কি হয়, ওই ফুটোটার জন্য আপনার এয়ার ঠিক মতন পাস করে না। ওইসব পেশেন্টকে বাঁচানো খুবই মুশকিল। আজকে কিছু কিছু ওখানে রোবোটিক সার্জারি কিছুটা রয়েছে, যেটা দিয়ে ওখানে আমরা কিছু স্টেন জাতীয় জিনিস লাগিয়ে দিলে ওই জায়গাটা আমরা পেশেন্টটাতে সার্ভাইভ লেভেলটাকে বাড়িয়ে দিতে পারি। কিন্তু এটা আলাদা রোগ, এটা একটা জন্ম রোগ। এটা বলবো না যা মানে আগে ভালো ছিল তারপরে এটা হয়ে গেল, এরকম হয় না। এটা একটা জন্ম রোগ থাকে, যেটা হার্টের মধ্যে যেটা বলা হয় দিল মে ছেদ দিয়া। তো এটার জন্য আমাদের কিছু রোবোটিক সার্জারি আছে, তার জন্য আপনার আমি বলবো তার জন্য আয়ুর্বেদ আপনার সেই রকম সাহায্য করতে পারবে না। সেখানে কিন্তু আপনাকে কিছু রোবোটিক সার্জারি দিয়ে ওটা আপনাকে ফিল মানে এড করতে হবে কিছুটা লাইফ সার্ভাইভ করার জন্য, কিন্তু এটা পেশেন্ট বেশি দিন বাঁচে না। আচ্ছা, ডাক্তারবাবু, ওবিসিটির সাথে হার্টের সমস্যা কোথায়? হ্যাঁ, এটাও একটা ভালো প্রশ্ন। মানে এটা আমাকে আজকে একটা মানে ফোন করে একটা রিকোয়েস্ট করেছিল যে এরকম একটু আমাকে জানাবেন। ওবেসিটি বা কোলেস্ট্রল বাড়লে কি হার্টে প্রবলেম হয়, ওনার এই প্রশ্ন ছিল। তো আমি বলবো দেখো, ওবেসিটি অনেকজনের দেখবে অনেকটাই ওবেসিটি রয়েছে, কিন্তু তার কোনো ট্রাইগ্লিসাইড্রেস বা কোনো কোলেস্ট্রলের লেভেলটা বাড়া নেই। তাহলে ওখানে আমি কিন্তু বলবো ওবেসিটি হলে যে হার্টে প্রবলেম হবে এটা ভুল। মোটা মানুষ আছে তার হার্টে প্রবলেম, ভুল। কিন্তু যদি মোটা আছে বা মোটা নেই আর ওর ব্লাড মোটা আছে, মানে কোলেস্ট্রল লেভেলটা বাড়া আছে, ব্যাড কোলেস্ট্রল যদি ওর শরীরে বেশি রয়েছে বা ওনার ট্রাইগ্লিসাইড্রেসটা যদি বেশি রয়েছে, তাহলে কিন্তু কি হচ্ছে, রক্ত গাঢ় হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। রক্ত মোটা হয়ে যাওয়ার কি হচ্ছে, রক্ত ঠিক মতন সঞ্চালন হচ্ছে না, সার্কুলেশনটা কমে যাচ্ছে। আর সার্কুলেশন কমে গেলে কম অক্সিজেন মানে ব্লাডটা আসছে, আউটও আবার কম হচ্ছে। আউট যদি কম হচ্ছে তাহলে কিন্তু কি হচ্ছে, দেখবেন যাদের কোলেস্ট্রল লেভেল হাই আছে তারা কিন্তু কি হয়, সিঁড়ি উঠতে গেলে হাঁপিয়ে যায়, বুকে ব্যথা হয়, বুকে ধলকন ভাবটা বেড়ে যায়। তো এটা কেন হয়, আপনার ঠিক মতন রক্ত যদি সার্কুলেটটা না করে। তো আমি যেটা আপনার প্রশ্ন ছিল ওবিসিটি দিয়ে এটা হতে পারে, তো বলবো ওবিসিটি না, কিন্তু ম্যাক্সিমাম যাদের কোলেস্ট্রল বা ম্যাক্সিমাম যারা ওবিসিটি পেশেন্ট তাদের কিন্তু কোলেস্ট্রলের প্রবলেম থাকে। তো কোলেস্ট্রল প্রবলেম যদি হয়ে থাকে তবে কিন্তু আপনার হার্টের সমস্যা হতে পারে। হ্যাঁ, আপনি মোটা আছেন কিন্তু আপনার শরীরে হয়তো কোনো রোগ নেই, আপনার না সুগার আছে, না প্রেশার আছে, না কোলেস্ট্রল আছে, তাহলে কিন্তু এটা হার্টের উপরে কোনো ইফেক্ট আসবে না। তার মানে এটাও ঠিক যে মোটা হলেই যে সবসময় শরীরে রোগ হয় তা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগা বা মোটা অনেক সময় খাবার দাবার যে খাওয়ার উপরেও নির্ভর করে। অত্যধিক খাবার যদি, বিশেষ করে রাত্রে যদি আমরা ডিনারটা খুব হেভি করি, সেক্ষেত্রেও দেখা যায় যে যারা একটু বয়স্ক তাদের হার্টে চাপ পড়ে এবং ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে যায় ঘুমের মধ্যে। একদম। কাজেই রাতের খাবারটাও মনে হয় ডাক্তারবাবু খুব হালকা খাওয়া উচিত। এটাও বলবো, আর এর সাথে আমি একটা জিনিস আরো বলবো যেটা আমি আগেও বলেছিলাম, যা অনেকজন ভাবে যে আমি ওই হার্টে প্রবলেম আছে তো আমি ননভেজ খাবো না, আমি দুধ খাবো না। আমি দেখুন, এখানে ভালো করে বুঝতে হবে যে রিচ খাওয়ার সাথে আর কি খাওয়া বারণ আছে। দেখবেন দুধ আছে, তো দুধ মধ্যে না একটা ডাবল টোন দুধ পাওয়া যায়, কিন্তু ওটা আপনার ডাক্তার বলে যে ওটা খেতে পারেন। কেন খেতে পারেন বা ওই দুধে আমার কি ক্ষতি আছে, এটা আপনাকে বুঝতে হবে না। ডাক্তার বলে দিল, আপনি শুনে নিলেন, এসে অ্যাপ্লাই করে নিলেন, কিন্তু কিছুটা আপনাকে ওখানে ঘাটতে হবে যে কেন এটা বলা হয়।
তো আপনাকে বলে দিচ্ছি, হার্টের প্রবলেমের জন্য যেই সব হরহনি ভাবে জিনিস মানে লালা টাইপের জিনিস এইগুলো আমরা খাওয়া বাদ দিই, দেখবেন আপনার ডাবল টোন দুধ মানে মাখনটা ওটা সরিয়ে দিল, শুধু ওটার দুধটা অংশটা রয়ে গেল, তো ওই জন্য ওই ডাবল টোন দুধ খেতে পারে। তো যেসব জিনিসে হরহনি ভাবে জিনিস হয়, ঢ্যাঁড়স আছে, কচু আছে, এই ধরনের জিনিসগুলো আপনাকে একটু কম খেতে হবে। আর দেখুন এমনি নর্মাল লাইফ ক্ষেত্রেও আমি বারবার বলি, অল্প খাও, বারে বারে খাও, এটা আমাদের টোটাল শরীরটাকে ব্যালেন্স করে রাখে। অত্যধিক খেলে বা একদম খালি পেটে থাকলে আপনার হার্ট কাজ করা কিন্তু কমিয়ে দেয়। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। হাতে আর একদমই সময় নেই। যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, ফোন করে নিন হেল্পলাইন নাম্বারে 9903595252 এবং 9903795252, এই দুটি নাম্বার, এবং বিশদে জেনে নিন ডাক্তারবাবুকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। সবাইকে আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামীকাল ঠিক সন্ধ্যে 6টা 25 মিনিটে। আসছি, নমস্কার।